নমস্কার, আপনারা দেখছেন শেফিল্ড টাইমস। আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। আমাদের আজকের বিষয় বাংলাদেশ। আপনারা জানেন যে গত অগস্ট মাস থেকে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে, আর তারপর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং প্রায় ডিসেম্বরের মধ্যবর্তী সময় গিয়েও সেই অশান্তির আগুন আর নিভছে না। আর এই বাংলাদেশের বুকে যারা আগুন জ্বালাচ্ছেন তারা এটা বোঝার চেষ্টা করছেন না যে আগুন জ্বালানোর কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। একটা সময় পর্যন্ত একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যে কারা এই আগুনটা জ্বালাবার চেষ্টা করছেন। এখন কিন্তু বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আর যারাই আগুন জ্বালাবার চেষ্টা করছেন তারা অতীতের থেকে শিক্ষা না নিয়ে তারা এই আগুনটাকে দীর্ঘস্থায়ী করার একটা চেষ্টা চালাচ্ছেন। এর পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা তো তাদের জানা, কিন্তু তারপরেও তারা অশান্ত করতে চাইছে। উদ্দেশ্য একটাই, যে একটা শান্ত দেশ, যে দেশটার নাম ভারতবর্ষ, সেই দেশটাকে অশান্ত করে তুলতে হবে। এই চেষ্টা তো দীর্ঘদিন ধরেই তারা করে আসছেন। ভারতের কখনো উত্তরে কখনো পূর্বে তারা এই অশান্তির আগুনটাকে ধিকি ধিকি করে তারা জ্বালাবার চেষ্টা চালিয়ে আসছে, দীর্ঘদিনের প্রচেষ্টা তাদের। কিন্তু এর ফলে কি হচ্ছে, একটা সাধারণ মানুষের একটা বড় অংশ তারা ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটা ছবি আপনাদের আজকে আমরা দেখাই, যেহেতু বিষয়টা বাংলাদেশ। ছবিটা আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে এবং বহুল প্রচলিত ছবি, এমনটা নয় যে আজকে আপনারা ছবিটা প্রথম দেখছেন। এটা 1971 সালের যুদ্ধের একেবারে শেষ মুহূর্তের ছবি। কোন যুদ্ধের কথা বলছি? 1971 সালে ভারতবর্ষের সঙ্গে পূর্ব পাকিস্তান তৎকালীন সময়ে, পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ, সেই যুদ্ধের শেষ লগ্নে যখন একেবারে পূর্ব পাকিস্তানের যে সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল, সেই দিনের একটা ছবি। আর এই বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ছবিটা সারা বিশ্ববাসীর কাছে ভীষণভাবে পরিচিত, বিশেষ করে ভারত এবং আজকের বাংলাদেশের মানুষের কাছে। বাংলায় একটা কথা আছে জানেন, যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়, মানে ভয় পায়। আর হিংসা থেকে প্রতিহিংসার জন্ম নেয়। আর সেই ছবিটাই আছে এখন আমাদের কাছে। ছবিটা ভীষণ প্রচলিত। আপনারা ভাবছেন ছবিটা কি? এবার দেখাই আপনাদের সেই ছবিটা কি। এটাই সেই ছবি। একজন আর্মি চিফ স্টাফ মিস্টার অরোরা এবং আরেকদিকে পাকিস্তানের আর্মি স্টাফ, তিনি হচ্ছেন নিয়াজি। কোথায় সই করছে জানেন? 1971 সালের যুদ্ধে পরাজিত হওয়ার পরের সেই ছবি। আর যতবার তারা এই ছবিটা দেখেন আর ততবারই তারা ফুঁসে ওঠেন, এই ছবিটাকে একদম সহ্য করতে পারেন না। আমাদের ভাগ্য ভালো যে আজকের সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা ভীষণ রকমভাবে ভাইরাল। এই ছবিটা নেই এমন কোনো দেশের কাছে, এমনটা হতেই পারে না। ভাবা যায়। আর এই ছবিটা দেখলেই তারা ভীষণ ভয় পান। কাকে ভয় পান? ভারতকে ভয় পান, ভারতবর্ষকে ভয় পান। ভারতবর্ষের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে তারা ভয় পান। ভয় তো পেতেই হবে, কারণ ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশটা শান্তির দেশ। ভারতবর্ষ এমন একটা দেশ যে প্রতিবেশী বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে, আগ্রাসন তো নয়, বরং সেই সমস্ত দেশের
অবস্থা যখন বিভিন্ন কারণে করুণ হয়েছে, তখন ভারতবর্ষই প্রথম তাদের পাশে গিয়ে দাঁড়াবার আপ্রাণ চেষ্টা করেছে। অতীতের সমস্ত রকম হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, শয়ে শয়ে মানুষের মৃত্যু, ভারতবর্ষের শত শত জওয়ানের মৃত্যু, এই সমস্ত কিছুকে মাথায় রেখেও, যেহেতু দেশটা শান্তির দেশ, ত্যাগের দেশ, তিতিক্ষার দেশ, সেই দেশটার বিপদের দিনে পৃথিবীর যে কোনো দেশের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করেছে, সীমিত সামর্থ্য নিয়েও দাঁড়াবার চেষ্টা করেছে। আর যে কারণে ভারতবর্ষের প্রতি ভয়ঙ্কর এই হিংসাটাকে আজও সযত্নে তারা লালন পালন করছেন। হিংসার, প্রতিহিংসার মধ্যে দিয়ে কি করে ভারতবর্ষের মানুষগুলোকে অশান্ত করে রাখা যায়, ভারতবর্ষের যে মানচিত্র সেটাকে কি করে নষ্ট করা যায়, তার একটা আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু করছেন কারা? একেবারে পরিষ্কার, কাজটা করছেন কারা? পাকিস্তান। পাকিস্তানের মদতপুষ্ট একটা অংশের মৌলবাদীরা, সন্ত্রাসবাদীরা, যারা গা ঢাকা দিয়ে দিনের পর দিন কাশ্মীরকে অশান্ত করে রেখেছে। আপনারা জানেন, দ্রাস, বাতালিক, এরকম একটা সময়ে একদিকে পাকিস্তানের সঙ্গে একেবারে সড়ক পথে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ হবে, বাস চলবে, এরকম একটা বিষয় নিয়ে যখন আলোচনা পর্ব চলছে, যে সময় আমাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি যখন আপ্রাণ চেষ্টা করছেন যে পাকিস্তানের সম্পর্কটাকে আরও মজবুত করতে হবে, অতীতের সমস্ত ইতিহাস ভুলে সম্পর্কটাকে আরও শক্তপোক্ত করে গড়ে তুলতে হবে, কারণ প্রতিবেশী একটা রাষ্ট্র। আর তখন একই সঙ্গে সেই সুযোগে তারাই আমাদের দেশের মানুষগুলোকে অশান্ত করে রাখার জন্য আবার চোরাপথে এই দেশটাতেই তারা উগ্রপন্থীদের পাঠাতে শুরু করেছেন। একটা সময় গিয়ে সেটা যুদ্ধের জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছিল, যুদ্ধও হয়েছিল। তুই একটা সময় ধরে তারা চেষ্টাই করে যাচ্ছেন যে যেমন করে হোক ভারতবর্ষকে একটু অশান্ত করে রাখতে হবে, এটাই তাদের উদ্দেশ্য। আজকে বাংলাদেশের এই ঘটনা, শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়া, পরবর্তী সময়ে আর একজন নোবেলজয়ী মানুষ, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়া মোহাম্মদ ইউনূস। কিন্তু আসলে কি এর পেছনে কারণটা কি? কাদের মস্তিষ্ক প্রসূত যে একদিকে বাংলাদেশকে অশান্ত করো আর আরেকদিকে ভারতবর্ষকে বিরুদ্ধে তোপ দাগো? আপনাদের কাছে আছেটা কি? আপনাদের কাছে আছেটা কি? নেই তো কিছুই। দেশের একটা মানচিত্র আছে বটে, কিন্তু কাদের সঙ্গে হাত মিলিয়েছেন আপনারা? পাকিস্তান, যারা নিজেরাই নিজেদের অন্ন সংস্থান করতে পারছেন না, যারা নিজেরাই নিজেদের জীবনযাত্রা তাদেরকে ব্যাহত হচ্ছে, আর তারা দেবে আপনাদের সঙ্গ। আর লড়াই করবেন কাদের সাথে? ভারতবর্ষের সাথে। এরকম ত্যাগের একটা দেশ, শান্তির একটা দেশ, সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ মানে কি? ক্ষয়ক্ষতি, বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি, আর সবথেকে বড় ক্ষতিটা কি? মানবতার ক্ষতি, মৃত্যু মিছিল, সে যে ধর্মেরই হোক না কেন, মৃত্যু মিছিল। আর সেটাই বুঝি আপনাদের দেখতে ভীষণ ইচ্ছা করছে। আর কি বলছেন আপনাদের দেশের, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা? 4 দিনে নাকি কলকাতা দখল করে নেবেন। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কলকাতা দখলের স্বপ্ন
আপনাদের অধরাই থেকে যাবে, অধরাই থেকে যাবে। কলকাতা দখল করবেন, নিজের দেশটাকেই তো আপনারা সামলাতে পারছেন না, আবার কলকাতাকেই দখল করবেন। এত হুঙ্কার কার সাহসে, কাদের সাহসে? এই উগ্রপন্থীদের মদতে একটা রাজনৈতিক দলের কয়েকজন ব্যক্তি তারা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে। একটা স্বপ্ন দেখার একটা সময় আছে, স্বপ্ন দেখার একটা সুযোগ আছে বটে, কিন্তু ভয়ঙ্কর এই দুঃস্বপ্ন দেখবেন না, ভয়ঙ্কর এই দুঃস্বপ্ন দেখবেন না, তাহলে মহা বিপদে পড়বেন আপনারা। বাংলাদেশের 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ, তার একটা বড় অংশের মানুষ তারা ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ভারতবর্ষের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণতাকে তারা মানতেই পারেন না। তারা মনে করেন যে ভারতবর্ষ একটা বন্ধু দেশ, কিন্তু সময় যত গড়াচ্ছে ভারতবর্ষের প্রতি হিংসা, বিদ্বেষ এগুলো ভয়ঙ্কর রকমভাবে একটা এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। কিসের জন্য উস্কানি? কেন উস্কানি? না, ভারতবর্ষের বিরোধিতা করতে হবে। আসলে ইতিহাস তো মিথ্যা কথা বলে না। একটা সময়ে বাংলাদেশের মানুষ যখন ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে ছিল, আর সেই 1971 সালের যুদ্ধের মধ্যে দিয়ে পূর্ব পাকিস্তান নামটাকে মুছে বাংলাদেশে জন্ম হয়েছিল, তখন তারা তো এটাই চেয়েছিলেন যে পাকিস্তানিদের হাত থেকে মুক্তি পেল, তারা মুক্তির স্বাদ পেয়েছিল। সেই স্বাদটা একটা লম্বা সময়ের পরে বিস্বাদ কি করে হয়ে গেল? বিস্বাদ কি করে হয়ে গেল? তার মানে এই পরিকল্পনাটা যে একদিনে নেওয়া হয়েছিল এমনটা কিন্তু নয়। বছরের পর বছর ধরে ধরে এরকম একটা পরিকল্পনা নিয়ে শেষ পর্যন্ত যুব এবং ছাত্র সমাজকে খেপিয়ে দিয়ে, কার্যত খেপিয়ে দিয়ে তারা বাংলাদেশের বুকে একটা ভয়ঙ্কর আন্দোলন তৈরি করলেন। ক্ষতি হলো বাংলাদেশের, বহু মানুষ মারা গেলেন। ছাত্র যুবরা দিনের পর দিন, রাতের পর রাত তারা মিছিল মিটিং করলেন। আর তারপরে আজ কি হচ্ছে বাংলাদেশে? তাহলে সেই আন্দোলনটা যদি বাংলাদেশে শান্তির আন্দোলন হয়ে থাকে, শান্তির জন্য আন্দোলন হয়ে থাকে, তাহলে আজকেও সেই বাংলাদেশে আন্দোলন চলছে। তাহলে এটা কিসের আন্দোলন? কিসের আন্দোলন? এত সাহস আপনাদের! আমি বাংলাদেশের যারা এই মুহূর্তে ভারত বিদ্বেষী কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি। বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক ভুলে গেলেন? ভুলে গেলেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা? বাজ পাখির মতো ছোঁ মেরে কেমনটা ছিনিয়ে আনা যায় ভুলে গেছেন? আমাদের এক ক্যাপ্টেন, তাকে কিভাবে ভারতবর্ষ ফিরিয়ে নিয়ে এসেছিল ভুলে গেছেন? জাননি তো। আর আজ থেকে বহু বছর পিছনে ফেলে আসা 71 সালের সেই যুদ্ধের ছবিটা মনে না থাকতে পারে। অনেকেই হয়তো তখন দেখেননি বা জানেন না, বা তখন তারা জন্মগ্রহণই করেননি। আজকে যারা রয়েছেন এই আন্দোলনের সঙ্গে, এই প্রজন্মের যারা, তারা দয়া করে একবার এই ছবিটা দেখবার চেষ্টা করবেন। এটা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটা ছবি। পরাজয় স্বীকার করে নিচ্ছেন 71 সালের ভারত তার কাছে। আর এটা ইংরাজির 2024, এটা ইংরাজি 2024। আরে এবং বহরে দুটো ক্ষেত্রেই দেশটা এমন জায়গায় পৌঁছেছে যে আমরা আজ আর কারো চোখ রাঙানি সহ্য করতে পারি না। আর সহ্য করি কারণ আমরা মনে করি যে যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না।
আর তাই আমাদের লেজে পা না দিলে আমরা কারো লেজে পাও দিই না, আর আগ বাড়িয়ে কারো সমস্যায় গিয়ে নাকও গলাই না। আর যুদ্ধ পরিস্থিতি তৈরি করা, অশান্ত করা, মানুষের মৃত্যু কামনা করা, মৃত্যু মিছিল দেখা, বিশ্ববাসীকে দেখানো, এতেও আমরা বিশ্বাস করি না। এটা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না। খুব স্বাভাবিক। দেশ দখলের স্বপ্ন দেখছেন, ত্রিপুরা দখলের স্বপ্ন দেখছেন, আগরতলা অভিযান করছেন, সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি বেরোচ্ছে। আমরাও চেষ্টা করব সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরতে। কলকাতা আসবেন, অভিযান করবেন। সেদিন একটা সোশ্যাল মিডিয়ার ছবি দেখছিলাম যে হাতে টানা কয়েক হাজার রিক্সা, সেগুলো যশোরের বর্ডার দিয়ে ঢুকছে ইন্ডিয়াতে। হাস্যকর, হাস্যকর। আপনারা তো জানেন, যখন যুদ্ধ খেলাটা খেলেন, এটাও মাথায় তো নিশ্চয়ই আপনাদের আছে যে ভারতবর্ষের মাটিতে যুদ্ধ বিমান তৈরি হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো যারা অস্ত্র তৈরি করে, যাদের কাছে অস্ত্র ভাণ্ডার আছে, অস্ত্র সম্ভার আছে, তারা পর্যন্ত সেই বিমান কেনার আগ্রহ দেখিয়েছেন। কী ভাবছেন ভারতবর্ষ খুব পিছিয়ে আছে? খুব পিছিয়ে আছে? নেই। আবার কি বলছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশে আপনারা নাকি নতুন এয়ারপোর্ট তৈরি করবেন, মানে এয়ারফোর্সের জন্য যে ধরনের পোর্ট লাগে সেগুলো আপনারা তৈরি করবেন। খাবারই তো পয়সা নেই আপনাদের। মানুষগুলোকে আরও দুঃসহ যন্ত্রণার কবলে ফেলার জন্য এটা আপনাদের পরিকল্পনা। একটা অংশের মানুষ, যারা বাংলাদেশের সাধারণ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে আপনাদের জীবনগুলো নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। আমরা বারবার বলি, যার যার ধর্ম তারা পালন করুন, কিন্তু সবাই মিলেমিশে একসঙ্গে এক আকাশের নিচে থাকুন, উৎসবের মেজাজে থাকুন। শুধু ধর্ম নিয়ে রাজনীতি, এটা মানা যায় না। আর আপনারা পাকিস্তান থেকে কতগুলো উগ্রপন্থী, কতগুলো সন্ত্রাসবাদী, তারা এসে বাংলাদেশের একটা সম্প্রদায়ের মানুষকে এই উস্কানি দিয়ে তারাও তাদেরকে তাদের মতো করে গড়ে ফেলেছেন। এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে সম্ভবত বাংলাদেশের একটা অংশের মানুষ তারা বিশ্বাস করতেই পারছেন না। সেদিন বাংলাদেশের একজন সম্ভবত আর্মির কোনো একটা ইন্টারভিউ আসছিল, তিনি তার নাম প্রকাশ না করে বলছিলেন, করাচি থেকে জাহাজ ছেড়ে সোজা যাচ্ছে বাংলাদেশে, প্রচুর কন্টেনার তার মধ্যে। সেই কন্টেনারগুলোর মধ্যে কি ছিল কেউ দেখেছে? এখন সারা বিশ্বের মানুষের কাছে প্রশ্ন যে সব কন্টেনার কি পরীক্ষা করে আদৌ দেখা হয়েছে? এখন তো আবার তারা সরাসরি বলছেন নাকি যে যুদ্ধ যদি লাগে, যুদ্ধ যদি করতে হয়, তার জন্য যা যা সরঞ্জাম তারা দেবে। কারা দেবে? পাকিস্তান দেবে। পাকিস্তান তো এমনি খেতে পাচ্ছে না, আর ধার দেনা করতে করতে মাথাটা এমন জায়গায় বিকিয়ে গিয়েছে, তাদেরকে এই মুহূর্তে বিশ্বের কোনো দেশ কোনো শর্তে কোনো চুক্তিতে তারা টাকা ধার দিতেও রাজি হচ্ছেন না। ভাবুন, মানে যার হাতে, মাপ করবেন, যাদের হাতে ভিক্ষার পাত্র, যারা ভিক্ষা চেয়ে চেয়ে বেড়াচ্ছে, বিভিন্ন দরজায় কর নেড়ে নেড়ে বেড়াচ্ছে, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, তারা আবার ভিক্ষা দেবে অন্যজনকে। বাংলা একটা কথা আছে না, ভিখারি আর কি ভিক্ষা দেবে, বড় জোর দিতে পারে ওই তোবড়ানো কলাই করা বাটি, ওই তোবড়ানো কলাই করা বাটি। আসলে উদ্দেশ্য তা নয়। উদ্দেশ্যটা কি?
বাংলা, বিহার, উড়িষ্যা নাকি নবাবের ছিল, কে অস্বীকার করেছে? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল একটা সময় ছিলেন। কবেকার কথা? কত সালের কথা? কত সালের কথা? আর আজকের কত সাল? তাহলে কত ক্ষমতা! কলকাতা দখল করবেন, বাংলা নেবেন, বিহার নেবেন, উড়িষ্যা নেবেন। আর আপনাদের তো সব গেল গেল রব উঠে গিয়েছে। আগে নিজের ঘরটাকে সামলান, পরে তো অন্যজনের ঘরে গিয়ে উঁকি মারবেন। এই ঘরটা আমাদের, মানে ভারতবাসীর। এই ঘরটা ভারতবর্ষের মানুষের। এই ঘরে উঁকি মারবেন না। এটা শান্তির নীড়। এখানে মানুষ শান্তিতে বসবাস করে। অশান্ত করতে এলে তার যোগ্য জবাব, বলে না মুতোর জবাব, সেই মুতোর জবাবই আপনাদের জন্য অপেক্ষা করছে। মুতোর জবাব আপনাদের জন্য অপেক্ষা করছে। সারা বিশ্বের মানুষ আপনাদের দিকে নজর রেখেছে। ত্রাস, আপনাদের এই মৌলবাদী সংগঠন, সন্ত্রাসবাদী কার্যকলাপ মানুষকে একটা সময়ের মধ্যে আপনারা অশান্ত করে রাখছেন বটে, কিন্তু দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন না, রাখতে পারবেন না। একেবারে সোজা সাপটা কথা, নিজেদের ক্ষমতার মধ্যে থেকে যেটুকুনি কথা বলা যায় সেই ধরনের কথা বলুন, নাহলে আগামী দিনে এই আপনারা যারা গণ্ডগোল পাকাবার চেষ্টা করছেন তাদের আর কোনো বিশ্বাসযোগ্যতাই থাকবে না। আসলে কোনো বিশ্বাসযোগ্যতা নেইও কারো কাছে। কারণ কাজ তো একটাই, প্রোডাকশন একটাই, সন্ত্রাসবাদ। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ তৈরি করো। আর পৃথিবীর অন্যান্য দেশ সহ ভারতবর্ষ তখন মানুষকে শান্তির কথা বলছে, শান্তির কথা প্রচার করছে। যুদ্ধ মানে যে কি ভয়ঙ্কর ক্ষতি হয়, গত কয়েক বছরের বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধের যে পরিসংখ্যান সেটা বলছে সাধারণ মানুষ সব থেকে বেশি কষ্ট পান। দয়া করে মানুষকে এই চরম দুর্ভোগের মধ্যে ঠেলে দেবেন না। মন্দির, একটার পর একটা মন্দির ভাঙা হচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছেন বাংলাদেশে। ভালো করছেন, ভীষণ বড় কাজ, ভীষণ বড় কাজ। মানুষগুলোকে আতঙ্কিত করে তুলছেন। কি লাভ? কি লাভ? সেই ধর্মের লড়াই। আপনার দেশেরই মানুষ, আপনারাই তাদেরকে মারছেন, আগুন লাগাচ্ছেন। প্রথমের দিকে স্বীকারই করছিলেন না, যেমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি, ঘটছে না। কিন্তু পরবর্তী সময়ে সেই ঘটনাগুলো কিছু কিছুভাবে বিক্ষিপ্তভাবে আমাদেরও নজরে আসছে। সত্যি মিথ্যা আপনারা বলবেন, কারণ সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকমভাবে সেই সমস্ত আর্তনাদের ছবিগুলো আমাদের কাছে আসছে। দেখছেন এপারে বাংলাদেশ যদি ওপারে হয় তাহলে এপারের বাংলার ছবিটা দেখছেন। প্রতিদিন প্রতিনিয়ত এই পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে প্রতিবাদ মিছিল বেরোচ্ছে। কার বিরুদ্ধে? ইউনূসের বিরুদ্ধে। ইউনূস নোবেল পেয়েছেন, আবার কিসে নোবেল পেয়েছেন বলতে আমার খারাপ লাগছে। আপনারা জানেন যে তিনি কেন নোবেল পেয়েছেন? এটা তার নোবেল পাওয়া, ভাবুন। আর দুপারের মানুষ আতঙ্কিত হয়ে থাকছেন, যদিও আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই, কোনো কারণ নেই। কত হাত তারা মানুষকে শান্তিতে থাকতে দিতে চাইছেন না। ভয়ঙ্কর এই অপরাধ। আর এই অশান্তির আগুন জ্বালাবার চেষ্টা করবেন না, কারণ যারাই অশান্তির আগুন জ্বালায় তারাই এই অশান্তির আগুনেই পুড়ে মরে। আমরাও দেখতে চাইছি, আমরাও নজর রাখছি। শুধু সঙ্গে থাকুন আপনারা। আজ এ পর্যন্তই।